আলাইকুম আব্দুল্লাহ স্যার। বাচ্চারা কি আসসালামু অবস্থা, আলাইকুম। কেমন আছো? তোদের ক্লাস কি শেষ? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার। স্যার Yes, sir. Class. Got it. স্যার এখন অ্যাটেন্ডেন্স নেবেন নাকি পরে নেবেন? পরে নিব। ইমন, তুমি কি আসো? ইমন, হ্যালো। দাঁড়া দাঁড়া, আমি না এই কি বলে ক্লাসটা শেষ করতে মানে স্ক্রিন শেয়ারটা অফ করতে পারতেছি না। লিভ নিলে হয়ে যায় না? ওইটাই খুঁজে পাচ্ছি না ফোনের মধ্যে। লিভ নিলেই তো হওয়ার কথা, কিন্তু লিভ নেওয়ার অপশনই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পাইছি পাইছি। ক্লাস করো, তুমিও থ্যাংক ইউ। ক্লাস করো আমাদের সাথে। না, আমার নেই ফোনের বাচ্চাদের ক্লাসে, ঠিক আছে। থ্যাংক ইউ, আল্লাহ আচ্ছা। হাফেজ। আচ্ছা বাচ্চারা, এটা শেষ করছিলাম কতদূর পর্যন্ত জন্য? বদ্বীপ শেষ হয়েছিল, টার্শিয়ারি যুগ শেষ হয়েছিল। স্যার এটা করান না স্যার, এই আগেরটা করাইছিলেন না? এগুলো তো তোমাদের হোমওয়ার্ক, সবসময় ফিল আপ করবা, জাস্ট বিগত বছরের প্রশ্ন। আচ্ছা, এই 54টা নদী পর্যন্ত মনে হয় করছিলাম। এরপরের থেকে বাংলাদেশের প্রধান নারায়ণগঞ্জ পড়ছি। না না, এখান থেকে শুরু। না স্যার, এখান থেকে শুরু। আচ্ছা, তোমাদের যে পড়াচ্ছি, তোমরা কি আদৌ পড়ো? মানে যা পড়াই তাই কি পড়ো? জি স্যার। শুধু পড়াই যাই, আর কিছু পড়া হয় না তোমাদের? Yes, sir. পড়ি তো। না স্যার, পড়ি। আচ্ছা, বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদী বন্দর হলো নারায়ণগঞ্জ। আচ্ছা, নদী বন্দর কি, স্থল বন্দর কি, পোর্ট কি, এই তিনটা জিনিস কি জানো তোমরা? স্যার আপনি একটু বললে ভালো হয়। হ্যাঁ, আপনি একটু বলে নেন। পোর্ট, ল্যান্ড পোর্ট, আর একটা হলো রিভার পোর্ট। প্রথম জিনিস আসি হলো তোমাদের, আগে আমি পোর্টটা কি বুঝাই। একটা দেশের, মোবাইল চার্জার থেকে খুলে তুলছে কে? আমি খুলে দিছি। আচ্ছা, তো যে ধরো ক্লাস দিয়ে বাইর করে দিবানি তোরে। স্যার নতুন। স্যার নতুন কিভাবে হয়? ও তো বছরের শুরু থেকেই আছে। আচ্ছা, এই এই দাগানো ফার্দার কেউ করবা না, এটা আমি খুব অপছন্দ করি। আচ্ছা আসো, প্রথমে আসি পোর্ট কি, তাই না? আচ্ছা, একটা দেশের যেই জায়গা থেকে সকল আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য হয়, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি, মানে অন্য দেশের পণ্য আমার দেশে আসে, আমার দেশের পণ্য অন্য দেশে যায়। তার মানে কি, আমাদের পোর্ট হলো এমন একটা জায়গা যেই জায়গা দিয়ে আমার দেশের পণ্য বাইরে যাবে, বাইরের পণ্য আমার এখানে আসবে। Well, এবার আসি ল্যান্ড পোর্ট। ল্যান্ড পোর্টও একই জিনিস, যে ধরো কোনো দেশে জমিনে ল্যান্ড শেয়ার করে, কমন একটা জমিন দুইটা দেশ শেয়ার করে, যেমন ধরো বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার, এখানে তো তুমি চাইলে হাইটেও যাইতে পারো, তাই না? বলবে না। তো বাংলাদেশ ইন্ডিয়ার কিন্তু অনেকগুলো বর্ডার আছে, ল্যান্ড বর্ডার আছে, যেখান থেকে তুমি হেঁটে তোমার পাসপোর্ট দিয়ে যেতে পারবা, ঠিক আছে? তো এইটা হলো যাত্রীদের যাওয়ার জন্য একটা ক্ষেত্র। আর ল্যান্ড পোর্টটা কি, যেটা হলো ল্যান্ড দিয়ে ব্যবসা বাণিজ্য হবে। এখন ধরো ইন্ডিয়ার যদি কলকাতার থেকে কোনো জিনিস আসতে চায় আমাদের এখানে, তাহলে ওটা যদি বাসে আসে তাহলে কিন্তু জিনিসটার দাম কমে যায়, মানে ট্রাক বা অন্য কোনো পদ্ধতিতে আসলে। কিন্তু যদি একই জিনিসই তোমার ঘুরায় আনতে হয়, মানে ওদের পোর্ট দিয়ে যদি আনতে হয়,
তাহলে ওদের কিন্তু প্রচুর ঘুরতে হবে এবং জিনিসটার দাম বেড়ে যাবে। সেই ক্ষেত্রে সরকাররা দুইটা দেশের চুক্তি করে এই স্থল পোর্ট, যেটা আমাদের স্থল বন্দর, যেটা এটা তৈরি করে। কেমন? যেমন আমাদের বেনামুল পোর্ট, কি হয়, ইন্ডিয়াতে সকল জিনিস আমদানি হয়ে আসে, আবার আমাদের দেশের থেকে। স্যার হ্যাঁ, বলো আবার বাবা। স্যার আবার হচ্ছে অনেক মানুষরাও যায় পাসপোর্ট দিয়ে। আর হ্যাঁ, যশোরে মানুষের যা যেটা চিটাগংয়ে আছে না স্যার? বুঝিনি। চিটাগংয়ে আছে একটা ল্যান্ড পোর্ট আমাদের। না না না, চিটাগংয়ের সাথে তো মায়ানমারের শেয়ার, ওইখানে ও। ইন্ডিয়ার খুব একটা ফাংশন নেই। বুঝছি স্যার। ওখানে তো পোর্টই আছে, ওইখানে ল্যান্ড পোর্ট দিয়ে দিলে তো লস হয়ে যাবে। তা তো ইন্ডিয়ার পোর্টের থেকে সব আনবে। আচ্ছা, মানে বিষয়টা বুঝোনি। ধরো এই চট্টগ্রাম, হুম, ধরো এখানে একটু ইন্ডিয়া, এখানে একটু মায়ানমার। এখন যদি তুমি এখানে একটা ল্যান্ড পোর্ট দাও, তাহলে হবেটা কি? ধরো ইন্ডিয়ার এখানে একটা বন্দর আছে, ইন্ডিয়া এই বন্দরের যদি দাম কমায় দেয়, কেউ তো তোমার বন্দরে আর আসবে না, এই বন্দরে সব নামাবে, এখান থেকে ল্যান্ডে নিয়ে যাবে, তখন তুমি লস খাবা। এবারটা বুঝছি স্যার, কেন চিটাগং? মানে এই জিনিসগুলোর খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে এই ল্যান্ড পোর্ট গুলো করা হয়। চট্টগ্রামে যদি করাও হয়, এমন দূরত্বে করা হবে যাতে এই পোর্টের ক্ষতি না হয়। আচ্ছা, তো ল্যান্ড পোর্ট হলো ব্যবসা বাণিজ্য হবে জমিন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি, এরপর কি পড়তেছিলাম, নদী বন্দর। মানে নদী বন্দর হলো, এটা হলো নিজেদের ইন্টারনাল ট্রাভেলের জন্য। কেমন? ধরো নারায়ণগঞ্জে খুব সুন্দর কি হয়, পাট হয়, তারপরে ধরো বিভিন্ন ধরনের গার্মেন্টস এর পণ্য হয়। এখন তুমি তো শুধু বিদেশে বেচতেছো এমন না, তুমি তো নিজের দেশেও বেচতেছো। তখন কি করা হয়, এই নদী দিয়ে এক জায়গা দিয়ে আরেক জায়গায় পাঠানো হয়, ঠিক আছে। কেন? কারণ নদীতে খরচটা কম। কিন্তু তুমি যদি নারায়ণগঞ্জ দিয়ে ঢাকা ঘুরাই টুরাই খুলনায় বাসে ট্রাকে আনো, সেটার দাম বেড়ে যায়। তো এই ক্ষেত্রে এই নদী বন্দরগুলো ব্যবহার করা হয়। নদী বন্দরগুলো একটা দেশের মধ্যে নিজেদের ব্যবসা বাণিজ্য করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা এই নদীর বন্দরগুলো ব্যবহার করা হয়। গট ইট বাচ্চারা? Yes, কুশিয়ারা স্যার। পুরাতন সুরমা নদীদ্বয় মিলিত হয়েছে যে স্রোতে, সে স্রোতের নাম হলো কালনী স্রোত। কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত। মেঘনার শাখা কি কি? মোহনা মানে জানি কি? মোহনা মানে কি? আচ্ছা, এটা কেমন একটা তোমার হলো, আচ্ছা তোমরা দ্বীপে গেছো, কোনো দ্বীপে কখনো? Yes. Yes, তোমরা sir. কোন Saint দ্বীপে গেছো Martin. তাই আমার বলো। হ্যাঁ, সেন্ট মার্টিনে গেছো? Sir. আচ্ছা, হয়নি। দ্বীপের, যে কোনো দ্বীপের, মানে একদম যেখানে পানি আসে ওই জায়গাটায় কখনো বসছো? আচ্ছা, ধরো যে, স্যার ছোটবেলায় গেছিলাম, মনে মানে নেই। ধরো যে আমি বলতেছি, ধরো এটা একটা দ্বীপ, এইখানে কখনো বসছো? আরে দ্বীপের কোণায় যেখানে পানি আসে। হুম, আচ্ছা আমি তোমার আরেকটু ইজি করে বুঝাই। তার চাঁদ গায়া ভাষায় বলেন। আচ্ছা আচ্ছা, ধৈর্য ধরো, আমি বুঝাচ্ছি। আচ্ছা, ধরো এইখান থেকে একটা নদী গেছে, এইখান থেকে একটা নদী গেছে, ঠিক আছে, এখান থেকে একটা নদী আসছে, তাহলে এটা হবে তিন নদীর মোহনা, যে জায়গায় তিনটা নদী মিলিত হয়েছে। আবার যখন দুই নদী হবে, ধরো এখান দিয়ে একটা নদী আসছে, এখান দিয়ে একটা আসছে, এখানে মিলিত হয়েছে, এই জায়গাগুলোর আমরা মোহনা বলি। যে কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত, মানে এই যে নদী যে মিলিত হয়েছে এই স্থানে আশেপাশেই ওই দ্বীপটা, ঠিক আছে, এটার বলে মোহনা। বলো ফারাবি। স্যার তাহলে তো দুইটা নদীর দ্বারা মোহনা সৃষ্টি হয়, কিন্তু এখানে মেঘনা নদীর মোহনায়, এটা তো একটা নদী। আচ্ছা, মেঘনা নদীর সাথে ওইখানে অবশ্যই আর কোনো নদী মিলিত হয়েছে, সেই নদীর মোহনাতেই তোমার হলো আমাদের নিঝুম দ্বীপটা আর কি হয়েছে। মেঘনা নদীর সাথে আর কিছু এখানে মিলিত হয়েছে, সেই নদীরই যে মোহনা, সেটাই আর কি। এক কথায় এটার মিলিত স্থান, শুরুর স্থান, শেষ স্থান, এরকম জায়গাগুলোরে ইউজুয়ালি মোহনা আর কি আকারে আর কি বুঝায়। যেমন আমাদের এখানে আছে তিন নদীর মোহনা, মানে তিন নদীর এখানে মিলিত স্থান। আচ্ছা, এটা যে শুধু মিলিত স্থান এমন না, এটাকে তুমি এরকমও চিন্তা করতে পারো যে এটা হলো কেমন শুরুর স্থান, শেষ স্থান, বা কোনো একটা শহরে ঢুকতেছে, কোনো একটা জায়গাতে বেরোচ্ছে, এই জায়গাগুলোরও তুমি মোহনা আকারে চিন্তা করতে পারো, ঠিক আছে।
মেঘনার নদীর শাখা আছে, একটা হলো তিতাস, একটা হলো ডাকাতিয়া। আচ্ছা, দুইটা শাখা আছে এখানে। আচ্ছা, চির যৌবনা নদী বলে মেঘনার, এর কারণটা কি? অনেক গভীর। না, চির যৌবন কেন, মানে চির যৌবন মানে কি? মানে তুমি সারা জীবন ইয়াং থাকবা, এইটা কেন বলা হচ্ছে? স্যার স্যার এটা অনেক পানি প্রবাহ হয়। হুম, বুঝিনি। অনেক পানি প্রবাহিত হয়। আচ্ছা, এক কথায় ধরো একটা নদী যদি কখনো না মরে, কখনো স্রোত না চেঞ্জ হয়, সেটা যদি দিন দিন বাড়তে থাকে, সেটারে কি বলি আমরা? যে নদীর যৌবনটা আছে, ঠিক আছে, সে এখনো টিকে আছে, এই পার্সপেক্টিভে বলে। ঠিক আছে, পূর্ণ দিন। আচ্ছা, আরেকটা মিনিট একটু দেখি। মোহনা তো একটা minute। এই দাগটা দিছে, এত রাগ উঠতেছে আমার। এক মিনিট, মোহনার ইংলিশ টার্মটা জাস্ট দেখি। ঠিক আছে, স্টোরি। আচ্ছা, না ঠিক বলছি, ভুল বলিনি তোমাদের কাছে। তোমার এই মোহনা বলতে দুইটা নদীর মিলন স্থানটা তুমি বুঝাইতে পারো, বা নদী আর সমুদ্র জায়গায় মিলিত হইছে এই স্থানটাও বুঝাইতে পারো, বা একটা নদীর শুরুরে বুঝাইতে পারো, শেষে বুঝাইতে পারো, যে কোনো কিছু দ্বারাই মোহনা বুঝায়। এক কথায় নদী সমুদ্রের মিলিত স্থানটাও তুমি এখানে মোহনা বলতে পারো। ঠিক আছে, এটা স্টোরি যেহেতু, হ্যাঁ ঠিক আছে। দুইটা নদীর মিলন স্থান হইতে পারে, নদী সমুদ্রের মিলন স্থান হইতে পারে, কোনো নদীর শুরু হইতে পারে, শেষ হইতে পারে। স্যার এটা আমি এখানে সার্চ করেছিলাম, এটি আর মেঘনা নদীর মোহনা বলতে আমরা বুঝি মেঘনা নদী ওইখানে মিলিত হয়েছে কিছুর সাথে, অথবা কোনো নদীর সাথে হইতে পারে, কোনো সমুদ্রের সাথে হইতে পারে, বা যে কোনো কিছুর সাথে হইতে পারে। আচ্ছা, আচ্ছা, উপনদী বলতে বাবা কি বোঝো বলো তো? এখন নদীর আপনার মানে ছোট নদী। তার নদী শাখা মিলিত হয় স্যার বলে। নদী থেকে ছোট। আচ্ছা বাবা, শাখা স্যার ধরো, নদীর একটা অংশ। নদী শাখা। আচ্ছা বলতেছি, স্যার নদীর একটা অংশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইউ আর রাইট। ধরো এখান থেকে একটা নদী যাচ্ছে, এরকম বড় একটা নদী, হঠাৎ করে এই জায়গায় ধরো যে তুমি মাটি টাটি কেটে ফেলাইছো বা কোনো কারণে ভেঙে গেছে, এখানে ঢুকে গেল, এবার এখান থেকে প্রবাহ হইতে থাকলো, এইটারে বলে উপনদী। ঠিক আছে, তো মহানন্দা হলো গঙ্গা নদীর একটা উপনদী। স্যার হ্যাঁ বাবা স্যার বলো। গঙ্গার আর একটা উপনদীও তো আছে, সেটা হলো ভাগীরথী, এখানে একমাত্র লেখা। আচ্ছা, এটা হলো দেশের ভিত্তিতে বলছে, বুঝছো? ধরো ইন্ডিয়া থেকে আমাদের দেশে ঢুকছে, সেই পার্সপেক্টিভে বলছে যে এখানে যে এটা মহানন্দা হইছে, এখানে যে এটা ব্রহ্মপুত্র হইছে, এখানে যে এটা হইছে। বাট হ্যাঁ, এটার একমাত্র উপনদী না, আরো উপনদী থাকতে পারে। ও আচ্ছা, এই উপনদী দিয়ে কিন্তু, মানে গঙ্গার পরে মহানন্দ, এই মহানন্দ থেকে কিন্তু অন্য নদীর সৃষ্টি হয়েছে। তো এই কারণে এটারে বলতেছে একমাত্র উপনদী। মানে এরপরেও যদি কিছু সৃষ্টি হয়ে থাকে, সেটা সৃষ্টি হয়েছে মহানন্দ দিয়ে, গঙ্গা দিয়ে না। স্যার ক্যাডেট পরীক্ষায় প্রশ্ন আসছিল, এটা মানে গঙ্গার উপনদী ভাগীরথী থেকে অন্য আর একটা নদী পর্যন্ত এই প্রদেশটাকে কি বলা হয়? আচ্ছা, একটু বলো তো এই বিষয়টা, আমরা একটু জানি, বলো। স্যার ওই যে একটা জনপদের নাম আসছিল যে গঙ্গা নদীর উপনদী ভাগীরথী থেকে আর হুম, একটা কি নদী যেন ছিল, ওটার নাম আপনি তো হোমওয়ার্ক দিয়েছিলেন। মেঘনা নদীর মোহনা পর্যন্ত যে এই জায়গাটা প্রাচীনকালে কি বলা হতো? উত্তর সমতট। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন প্রাচীন কালের একটা পার্সপেক্টিভ যদি তুমি চিন্তা করো, মানে ধরো প্রাচীন কালের কথা চিন্তা করতেছো, তখন কি আসলে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বলতে কিছু ছিল? ভারতবর্ষ বলতেই তো ছিল। তখন তো আরো বড় ছিল, মানে জনপদের কথা যদি চিন্তা করো। আর যদি বর্তমানে তুমি চিন্তা করো যে ইন্ডিয়া থেকে কোন নদী ঢুকছে, কোন নদী বের হইছে, সেই ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে একটা মাত্র উপনদী আছে, সেটা হলো মহানন্দ। কারণ মহানন্দ ভেঙে আবার আরেক নদী হয়েছে, বুঝছো? আচ্ছা, তারপরেও যদি তুমি অন্য কিছু পাও আমার জানাও, কোনো প্রবলেম নেই। নলেজ ইজ ভাস্ট, মানে সাধারণ জ্ঞান এমন একটা জিনিস, এটা এত বৃহৎ, সবার পক্ষে সবকিছু জানা সম্ভব না।
তো অবশ্যই তোমরা কোনো কিছু যদি জানতে পারো নতুন বলবা, কোনো কিছু যদি ভুল ধরতে পারো সেটাও বলবা, ঠিক আছে? এটা কিন্তু শিখার একটা প্ল্যাটফর্ম, বুঝছো? কোনো প্যারা নেই, কোনো ভয় নাই, কোনো কিছু নাই। তোমাদের যদি কোনো কিছু আমার এখানে ধরো যে আমি কোনো কিছু পড়াইছি, পরে জানছো সেটা ভুল, আমার জানাবা, তাহলে কিন্তু আমরা একটা নতুন জিনিস শিখতে পারি। মানে কারোর পক্ষে কি সম্ভব যে সাধারণ জ্ঞান সবকিছু জানা? এটা পসিবল কোনো মানুষের পক্ষে? এটা নলেজ একটা ভাস্ট জিনিস, তো ডেফিনেটলি জানাবা। আচ্ছা, ব্রহ্মপুত্রের নদীর উৎপত্তি কোথায় হয়েছে? হিমালয়ের কৈলাস টিলার মানস সরোবর, এখান থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র। আচ্ছা, এটার নাম ব্রহ্মপুত্র হয়েছে কিন্তু এই কারণে, মানে হিমালয় সনাতন ধর্মের যারা অবলম্বী তাদের জন্য একটা পবিত্র স্থান, বুঝছো? তো যারা সনাতন ধর্মের আছে তাদের মানে প্রধান ঈশ্বর যে, তার মধ্যে কিন্তু ব্রহ্ম একজন, আমি যদি ভুল না হই। ওই আমাদের অন্ন আছো, তো সেই পার্সপেক্টিভে আর কি এই নামটা আর কি ওখান থেকে হয়েছে। আচ্ছা, এদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোনটা? কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। পানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, এটা হলো আমাদের কর্ণফুলীতে আছে। স্যার কাপ্তাই। হ্যাঁ হ্যাঁ, কাপ্তাই, এটাই কর্ণফুলীতে আর কি তোমার, কাপ্তাইটাই কিন্তু কর্ণফুলীতে। না না না, আরেকটা বিষয় আছে তারও, ওইটা কিন্তু স্রোত থেকে, হ্যালো, কাপ্তাই যেটা সেটা কিন্তু স্রোতের থেকে হচ্ছে, আর এইটা কিন্তু পানির থেকে বিদ্যুৎ হচ্ছে। স্যার পানি থেকে কিভাবে? হয় কিভাবে? স্যার পার্থক্যটা বোঝান। আচ্ছা, ক্যামেরা অফ করে দিলে কেন? আচ্ছা, আমাদের যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, একটা মিনিট দাঁড়াও, এটাই কি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নাকি? একটা মিনিট দেখে নি। না, এটাই কাপ্তাই, পার্থক্য নাই, ঠিক আছে। আমাদের যে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বলতে কাপ্তাইয়ের কথাই বোঝানো হয়েছে। কাপ্তাই হলো ওই বাঁধটার নাম, কাপ্তাই। আর ওইখানে যে পানি বিদ্যুৎ কেন্দ্র মানে যেটা হলো স্রোতের থেকে হয়, ওটার নাম হয়েছে হলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, ব্রহ্মপুত্র নদের বাংলাদেশের প্রবেশ মুখ কোথায়? নাগেশ্বরী, রৌমারী, কুড়িগ্রাম, তার মানে কুড়িগ্রামের ওইখান থেকে প্রবেশ করছে। আচ্ছা, যমুনার দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী কোনটা? করতোয়া। তোমরা যমুনা নদীতে গেছো কেউ, মানে কখনো ট্রেনে কেউ ওইদিকে গেছো, ঢাকার দিকে? গিয়েছি স্যার। আচ্ছা, সবাই ক্যামেরা কেন অফ করছো? ক্যামেরাটা অন করো তো। ক্যামেরা অন হইতেছে না আজকে আবার, বুঝিনি ক্যামেরা। মানে স্যার স্যার দেখাই, স্যার মানে স্যার অন করলে দেখা যাচ্ছে ইওর ক্যামেরা ইজ নট আনস্টেবল। তোমাদের ক্যামেরা ট্রাস্টেবল না, জাস্ট একটু গিয়েছিলাম স্যার, এটা কি হয় ওই একটু। ধরো যে, স্যার ওরা মনে হয় ক্যামেরা পারমিশন আলাদা দেন। আচ্ছা যাই হোক, হবে কিছু একটা। আচ্ছা, স্যার বাংলাদেশের প্রেজেন্ট নিছিলেন। না না, এখনো শুরু করিনি, অ্যাটেন্ডেন্স পরে নেব। বাংলাদেশের মোট নদ নদী আছে আমাদের 1008টি। তার মানে হলো তোমার, আমরা একসময় পড়তাম 700 নদী, এখন কি আরো বেশি হয়ে গেছে? হ্যাঁ তাসনিম বলো। বাড়ছে কি? স্যার এটা তো স্যার আমার একটা শিটে লেখা আছে স্যার 1415টি নদ নদী। আচ্ছা, আমি এটা হলো আমার সোর্স হলো সুশীল গাইড, তোমাদের সুশীল গাইড থেকে 1000 নিছি। আচ্ছা, এটা সোর্স সুশীল গাইড, সেই পার্সপেক্টিভে বলছি। তোমার কোন বইতে পাইছো? বোর্ড বইতে পাইছো ক্লাস 6 এর? স্যার বোর্ড বইয়ে স্যার নাই। স্যার আমাদের একটা শিটে স্যার আমাকে একটা শিট দিছে স্যার, সেই শিটে আছে। এটা কি আমরা এডিটর স্যার দিছি? বাংলাদেশের মোট নদ স্যার জি বাবা স্যার। বলো। স্যার নদ নদীর ভিতরে স্যার পার্থক্য কি? একই জিনিসই। স্যার গুগলে বলছে 1294টি। স্যার পার্থক্য আছে। আচ্ছা বলো, আমরা একটু শুনি। স্যার যদি কোনো নদী বা নদের
যদি শাখা উপশাখা থাকে তাহলে সেটা নদী, আর না থাকলে নদ। আচ্ছা, গুড। সবাই বুঝছো? Yes, জি sir. স্যার বলো। গুগলে বলছে নদ নদীর সংখ্যা 1294টি। স্যার বাংলাদেশ যৌথ নদী কমিশনের অনুযায়ী 1008টি স্যার। আচ্ছা, তাহলে এই রেফারেন্সটা রাইট। যে আব্দুল লাকিব যেটা দিছে, যৌথ নদী কমিশন যেটা দেবে সেটা বাংলাদেশের ক্ষেত্রে রাইট, বুঝছো? গুগলে যেটাই থাকুক, তাহলে তোমরা 1008ই পড়ো, এটাকে স্ট্যান্ডার্ড ধরে এই বছর কাটাও, যেহেতু যৌথ নদী কমিশন তোমার হলো এই জিনিসটা দিছে, কারণ ওরাই বাংলাদেশের এই সংখ্যাগুলো আর কি নির্ধারণ করে। তাহলে স্যার নদী কয়টি? নদী 700-র মতো হবে খুব সম্ভবত, আর তাহলে নদ হলো বাকিটা আর কি। 1008টি যেহেতু লিখছে, তাহলে এর মধ্যে 700টার মতো খুব সম্ভবত নদী। কারণ আমরা ছোটবেলায় পড়ছি যে বাংলাদেশে প্রায় 700-র মতো নদী আছে। এখন এটা কমতে পারে, পারার কথা না, কারণ অনেক নদী মারা গেছে। আচ্ছা, হতে তো পারে হ্যাঁ বলো। করে স্যার, হতে পারে কয়েকটা নদী ভাগ ভাগ করে আলাদা আলাদা নাম দিয়ে দিছে। হ্যাঁ, সেটাও হইতে পারে। আচ্ছা আব্দুল্লাহ, কি একটু দেখো তো আরেকটা জিনিস, যে বাংলাদেশের নদী কয়টা? আচ্ছা, আমাদের টোটাল যে নদী পথ, এটা দৈর্ঘ্য হলো প্রায় 22,000 কিলোমিটার, আর আমাদের Sir, দীর্ঘতম 960টা। নদী 960টা। জি সোর্স কি, যৌথ নদী কমিশন নাকি হলো তোমার হলো গুগল? স্যার, এটা আপনার দেখতে পেরেছি। যৌথ নদী কমিশনের কিছু থাকলে ওইটা দিয়ে দেখো। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় নদী হলো পদ্মা, 341 কিলোমিটার। পদ্মা নদীর ইলিশ একটা আর কি উপন্যাস ছিল, পড়ছো তোমরা কেউ? পদ্মা স্যার নদীর মাঝি। মানিক বন্দ্যোপাধ্যায়। স্যার, according to বাংলাদেশ ওয়াটার, বাংলাদেশ ওয়াটার বাংলাদেশ ওয়াটার কি? স্যার যৌথ নদী কমিশনের 405টা নদী। তাহলে নদী কমছে, দেখছো? তাহলে 405টা নদী, বাকিটা হবে নদ। আচ্ছা, আমাদের পদ্মা নদী হলো সবচেয়ে বড়। পদ্মা নদীর ইলিশ নাকি স্যার নাকি অন্য কোনো নদী? উপন্যাসটি তো ছিল পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি হবে, হ্যাঁ ঠিক আছে, রাইট। মানিক গঙ্গোপাধ্যায়। বলো। স্যার স্যার বলছে এটা মানিক গঙ্গোপাধ্যায়। এটা মনে হয় ইন্টারে এসে পাবা, 9-10-এ বা ইন্টারে এই গল্পটা আছে খুব সম্ভবত, নাকি উপন্যাসটা। আচ্ছা, বাংলাদেশের ক্ষুদ্রতম নদী হলো গাঙ্গিনা, মাত্র 0.032 কিলোমিটার। সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে সুনামগঞ্জে, 97টা। বাবা, সুনামগঞ্জে গেছো নাকি কেউ, বা সুনামগঞ্জের কেউ আসো? স্যার আচ্ছা, যে আপনার কি কোন কমিউনিটি বলছেন, যৌথ কি বলছিলেন? যৌথ নদী কমিশন, ওরা হলো এটার এই ইংলিশ কি হিসাব স্যার? দেবে। খুব সম্ভবত জয়েন্ট রিভার কমিশন হবে এটার ইংলিশ। স্যার বলে। স্যার এই তো এখানে গাঙ্গিনা নদীটার লেন্থ আছে 0.032, মানে হচ্ছে এখানে 32 মিটার। তো স্যার, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কোনটা? আচ্ছা, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের আবার অনেকগুলো পানি পার্ট আছে। উন্নয়ন বোর্ড। একটা হলো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, আর একটা হলো ওয়াসা, দুইটা কিন্তু আবার আলাদা জিনিস। ওয়াসা বা কুয়াসা এরা হলো সাপ্লাই পানির দায়িত্বে, আর তোমার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড হলো এই পানিগুলোরে কিভাবে কি করবে আর কি, সাপ্লাইয়ের জন্য না, পুরো বাংলাদেশের ওভারঅল যে পানি ডেভেলপমেন্ট সেগুলো নিয়ে কাজ করে। ওয়াসা বা কুয়াসা এগুলো হলো এক একটা এরিয়ার সাপ্লাইয়ের জন্য শুধু ওরা দায়ভার আছে। হ্যাঁ, হইতে পারে যদি এটা 32 মিটার হয় তাহলে 32 মিটারই যদি এটা দেয়া থাকে। আচ্ছা, সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী কোনটি? মেঘনা, 36টা উপজেলা দিয়ে গেছে বাবা। আর সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী হলো পদ্মা, 12টা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। তোমরা কেউ ওই মাওয়াতে গেছো? মানে আগে যখন মাওয়া নদী ছিল, এই দক্ষিণের সাইডে আসতে গেলে ইয়েস পার স্যার। করা লাগতো। জি স্যার। ওখানে ইলিশ ভাজতো, ইলিশ খাওয়া হয়েছে কারোর? স্যার ইয়েস স্যার।
আচ্ছা, বাংলাদেশের দীর্ঘতম নদ হলো ব্রহ্মপুত্র, ঠিক আছে? ও বাংলাদেশে একটি মাত্র নদ আছে। স্যার স্যার এই চায়না নদের থেকেও মানে আসছে না না? স্যার, বৃহত্তম নদ একটাই। স্যার চায়নাও গেছে না এটা স্যার? সেটাই তো আমার স্যার কথা। এটা বৃহত্তম নদ। আচ্ছা আচ্ছা, ধৈর্য ধরো। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? ব্রহ্মপুত্র। বাংলাদেশের একটি মাত্র নদ তো হওয়ার কথা না। আর আমাদের তাহলে বাড়ির পাশেও একটা নদ আছে। স্যার এটা হবে বাংলাদেশের একটি মাত্র বৃহত্তম নদ। হ্যাঁ, বৃহত্তম যোগ হবে এই শব্দ। কারণ একটি মাত্র নদ হলে তো আমাদের 900টা মেলে না, তাই না? সেটা আমি লিখে দিবেন ক্লাস শেষে। একটু ইয়ে করে দেন। আচ্ছা, বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি? মেঘনা, 13,000 মিটার। তার মানে এইটা হলো এই দিক দিয়ে, এটা হলো এই দিক দিয়ে বড় নাকি? আচ্ছা, বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। নাফ নদীর দৈর্ঘ্য 64 কিলোমিটার। বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করছে কোন নদী? হারিয়াভাঙ্গা। স্যার এটা ভারত হাড়িভাঙ্গা নাকি হাড়িয়াভাঙ্গা? তোমাদের গাইডে তো হারিয়াভাঙ্গাই দেয়া। স্যার আমি তো জানতাম হাড়িভাঙ্গা। স্যার এটা তো স্যার আমি তো জানতাম হাড়িভাঙ্গা। তো আম স্যার। স্যার আমের নাম। আচ্ছা, এটা আমি রিচেক করবো নি, স্লাইডটা একটু ঝামেলা আছে, রিচেক করবা, রিচেক করে একবারে দিবা। আচ্ছা, একটু ফারাক্কাবাদ নিয়ে আসি, এগুলোর বেশ একটা বড় ইতিহাস আছে। এই গঙ্গার উপর হলো ভারত ফারাক্কা বাঁধ করছে। আচ্ছা, এখন ওই ফারাক্কা বাঁধটা একটু বোঝো, যেহেতু এটা একটা বেশ ভালো ডিপ্লোম্যাটিক ইস্যু। ধরো ইন্ডিয়া, বাংলাদেশ, এই ধরো পানি আসতেছে। এখন তুমি ধরো যে এখানে একটা বাঁধ করে দিলা, এখন পানি কি বাংলাদেশে পৌঁছাবে? আর কখন? কথা, বাঁধটা কেন করতেছে বুঝতে হবে, কেন করছে, কিভাবে হয়েছে, কেন বাংলাদেশ এলাও করলো। প্রথমতই ফারাক্কা বাঁধ হলো পাকিস্তান পিরিয়ডের একটা ঘটনা, ঠিক আছে? যেই টাইমে মানা করা হয়েছে, মানে পাকিস্তানে বলা হয়েছে যে তোমরা কিছু করো, তো পাকিস্তান তখন কিছু করিনি, বলে ওরা বাঁধ বানাইলে আমরা ওই বাঁধ মিসাইল দিয়ে উড়াই দেবো। বাঁধ বানানো হয়ে গেছে। এখন হয় কি, ধরো পানির যখন ভালো ফ্লো থাকে তখন পানি আসে, এই বাঁধটার থেকে যদি আমরা সারা বছর পানি পাইতাম শুধু, আমাদের কিন্তু আজকে কৃষি পণ্যের দাম কমে যেত, কৃষি পণ্যের ফলন খুব ভালো হইতো। কিন্তু ইন্ডিয়া কি করে, এই বাঁধটারে আটকে রেখে কি করে, এখান দিয়ে পানি যাইতে দেয় না। মানে যখন সিজন থাকে না তখন পানি আটকে রাখে, রেখেই পানি ওদের কৃষকরা ব্যবহার করে। আর যেই তোমার সিজনটা শেষ হয়, মানে যখন ওভারফ্লো হয়ে যায়, বন্যা হয়ে যায়, তখন ছেড়ে দেয়, আমাদের এদিক বন্যা হয়ে যায়। এইটা আমাদের জন্য একটা অভিশাপ। আর এইটা হয়েছিল সে পাকিস্তান পিরিয়ডে আমাদের ভুলের কারণেই, মানে তখন যে পাকিস্তান গভর্নমেন্ট ছিল তাদের ভুলের কারণে, কারণ তারা এটার বিরুদ্ধে মামলা করতে পারতো। কারণ আন্তর্জাতিক তাহলে এটা এখন উড়াই দেয় না কেন? তো স্যার এখানে আমরা তো বাঁধ এখন বানাইলে ঘুরাই হয় না। দিবা, ইন্ডিয়া তোমার রাখবে, ইন্ডিয়া তো অ্যাটাক করে দেবে বাংলাদেশ। স্যার বাংলাদেশে তো একটা বাঁধ বানাইতে পারো এখানে পানি আটকানোর জন্য। আচ্ছা, এইবার আরেকটা ঘটনা হলো, বাঁধ বানানো যায় ডাউন স্ট্রিমে, আপ স্ট্রিমে কখনো বাঁধ বানানো যায় না। মানে ওপরের যে এখানে তুমি বাঁধ বানায় পারবা না, ঠিক আছে? তোমার এই ডাউন স্ট্রিমে বাঁধ বানাইতে হবে, বানাইতে মানে বাংলাদেশের যে জায়গায় শেষ হয়। তারপরেও কিছু করা যায় কি, ধরো যে একটা বাঁধ না বানায় 4-5 জায়গায় দিয়ে পানি আটকায় দেওয়া, মানে বাংলাদেশের যেসব জায়গা দিয়ে পানি বেরোচ্ছে এরকম 4-5টা জায়গায় আটকায় দিলে মোটামুটি পানি তাও একটা ব্যালেন্সে রাখা যায়। কঠিন বিষয় আর কি। আর ওপরের দিকে হয় কি, স্রোতের ফ্লো থাকে, তো তো বাঁধ বানানোটা কঠিন হয়। এটা আবার ইন্ডিয়ার জন্য কিন্তু ডাউন স্ট্রিম, আমাদের জন্য কিন্তু আপ স্ট্রিম, সো এখানে বাঁধ বানানোটা খুব কঠিন। তারপরে চায়নার সাথে বিভিন্ন চুক্তি হচ্ছে, এখন দেখা যাক বাংলাদেশের সাহসটা করতে পারে নাকি স্যার ইন্ডিয়ার এখন সাথে। মামলা করতে পারবে না?
এখন তো তুমি নিজেই অনুমতি দিয়ে দিছো, মানে 50 বছর পরে এসে তো একটা মামলা করা যায় না। এটা চুক্তি হয়েছিল কিছু ওই টাইমে। চাপায়ের কেউ আছে, মুকিমুল হাসান ফাহিম, তোমার বাসার এখান থেকে গেছে নদীটা, গঙ্গা নদী। পদ্মা নদীর কোথায় মেঘনার সাথে মিলিত হয়? চাঁদপুরে এসে। এই চাঁদপুরের ইলিশ খায় মানুষজন, না খুব পছন্দ করে চাঁদপুরের মাছ টাছ খাবার জায়গাতে। স্যার কিন্তু বরিশালের ইলিশটা সবচেয়ে বেশি ভালো। তাহলে বরিশালে যাইতে হবে। আচ্ছা, চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনা মিলিত ধারার নাম কি? মেঘনা। আচ্ছা, তার মানে কি হইলো বাবা, একটা একটা করে বোঝো। এই গঙ্গা নদীর ওপর হলো ফারাক্কা বাঁধ, এই গঙ্গা নদী গেছে চাঁপাই নবাবগঞ্জের ওখান থেকে, ঠিক আছে? সেই গঙ্গা এসে মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে, ঠিক আছে? চাঁদপুর থেকে বঙ্গোপসাগর, মানে এই ধরো চাঁদপুর, এই যে বঙ্গোপসাগর, আরে আসতে, চাঁদপুর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে জায়গাটা, এখানে পদ্মা ও মেঘনার মিলিত ধারার নামই হয়েছে হলো মেঘনা। আচ্ছা আচ্ছা, পদ্মার তীরবর্তী উল্লেখযোগ্য শহর বন্দরের নাম হলো রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, গোয়ালন্দ, ফরিদপুর, চাঁদপুর। এগুলো হলো পদ্মার তীরে বিভিন্ন উল্লেখযোগ্য শহর। রাজশাহীর কেউ আসো নাকি? রাজশাহী, কুষ্টিয়া? স্যার চাপাই। কুষ্টিয়া আমার নাই। তো পদ্মা নদীটাও কিন্তু আস্তে আচ্ছা। আস্তে দেখছো কেমন যেন শুকায় যাচ্ছে সব জায়গা দিয়ে। এটা খুব মানে দুঃখজনক। বলো না। স্যার তাইলে তো আমরা গঙ্গা নদী ধরে ধরলেই ভারত, মানে ওই যে যেখানে যেখানে গেছে সেখানে সেখানে যাইতে পারবো। আর সে হতো না। পদ্মা যদি শুকায় যায় তাহলে পদ্মা সেতু কি অবস্থা? পদ্মা সেতু তো কিছু হবে না, পদ্মা সেতু তো ওই ওর মাটির তলা দিয়ে এরকম করেই হয়ে আসছে, পাইলিং হয়ে আসছে। বলো। স্যার আমার আরেকটা কোশ্চেন আছে, টপিক রিলেটেড না। তো বলো একটু শুনি। স্যার বলছিলাম যে আমি একটা কার্টুনে শুনছি, হ্যাঁ এটা অর্ণবিশ্বাস ভালো বলতে পারবে, শিবরাত্রিতে নাকি শিব ঠাকুর আর গঙ্গা ওই দুর্গার বেশ। এখন আমার প্রশ্ন, ওই যে দুর্গা পূজা হয় না, সেই দুর্গা নাকি অন্য কারো, এটা কোশ্চেন করতেছে। আচ্ছা, এটা তুমি গুগল করে নিও, এটা সম্পর্কে আসলে আমারও খুব একটা নলেজ নাই। আচ্ছা, স্যার এটাও যমুনা। গোপাল ভাঁড় দেখছে। ও আচ্ছা, যমুনা নদীর উল্লেখযোগ্য শাখা প্রশাখার নাম কি? ধরলা, তিস্তা, করতোয়া, আড়াইখাল, সুবর্ণশ্রী, এরকম বিভিন্ন। আড়াই খাল না আদ্রাই। Sorry, আত্রাই, আড়াইখাল না, স্যার আত্রাই কষ্ট হবে। আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে স্যার। আচ্ছা, got it. এগুলো যমুনা নদীর আর কি শাখা প্রশাখা। আচ্ছা, ব্রহ্মপুত্র নদের তীরবর্তী উল্লেখযোগ্য শহর হলো ময়মনসিংহ আর জামালপুর। মেজরিটি কোচিং এর কোন জায়গার, মানে তোমরা ম্যাক্সিমাম বাসা কি চিটাগং সবার? কোন কোন জায়গার মানুষ না বেশি? স্যার, স্যার ম্যাক্সিমাম স্যার ঢাকা ঢাকায় বেশি মনে হয়। ও, ঢাকারই বেশি। আচ্ছা, দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? এটা হলো হাড়িয়াভাঙ্গা যে নদী, সেটা এখানে অবস্থিত। না, এটা হাড়িয়াভাঙ্গাই হবে না। আচ্ছা, মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? আসামের লুসাই পাহাড় থেকে মেঘনা নদীর হলো আমাদের উৎপত্তি হয়েছিল। আর শেষ হয়েছে স্যার ওই ইয়াতে না স্যার, ওই নিঝুম দ্বীপের কাছে। আচ্ছা বাবা, ওই ভালো একটা প্রশ্ন করছো যে পত্রিকা পড়বো নাকি। আচ্ছা, আমার মতে হলো বর্তমান যে পৃথিবী, এখন পত্রিকার থেকে ভালো ইনফরমেশন আমরা পাই হলো তোমার হলো অনলাইনে সবকিছু পেয়ে যায়। তারপর আমি পত্রিকা পড়তে বলবো না, আমি বলবো প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। যদি সাম্প্রতিক জিনিস সম্পর্কে পড়তে ইচ্ছা করে, তাহলে প্রত্যেক মাসে তোমরা হলো কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্সে বেশ ভালো তথ্যগুলো আর থাকে, ওখানে ঠিক অনেক আছে? থাকে। পত্রিকা, পত্রিকার জায়গায় আরেকটা কাজ করতে পারো, বিবিসি বাংলা, তারপরে ধরো যে হলো তোমার চ্যানেল আই বা এরকম কোনো একটা চ্যানেলের নিউজ দেখে নিও, ঠিক আছে?
এনটিভি নিউজটা দেখো বর্তমানে, এনটিভি আর বিবিসি বাংলা, এখান থেকে ধরো যে একটা নলেজ গ্যাদার হয়ে যায়। পত্রিকা আর কি এখন পড়ার এতটা প্রয়োজন হয় না, বুঝছো? তারপর চাইলে পড়তে পারো, প্রথম আলোই তো আছে পড়ার জন্য, বাংলাদেশের বেস্ট পত্রিকা। আচ্ছা, উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? বরাক নদী। উৎপত্তি স্থলে নাম ছিল বরাক নদী, বাংলাদেশে হয়ে গেছে মেঘনা নাকি? আমার এই নদীগুলো একসময় মুখস্থ ছিল, আমাদের একটা কোর্স ছিল, এটার নাম হলো রিভার্স অফ বাংলাদেশ, আর আরো একটা ছিল ফিজিওগ্রাফি অফ বাংলাদেশ। তো এই দুইটা কোর্সে এত, মানে সে 2018 সালে পড়ছিলাম, তো আর মনে নাই। আমি কোর্সগুলো খুঁজতে চাইছিলাম আগের দিন, কিন্তু সামহাও আর কি সময়ের কারণে হয়ে ওঠেনি আমার। তো তোমাদের ওইটা দিয়ে আমি পড়াইতে পারলে নদীগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যেত, মানে বাংলাদেশের কোথা দিয়ে নদী আসতেছে, কোথা দিয়ে ইয়ে আসতেছে। ওইটা আমি দেখি একটা ফাঁকে হালকা একটু নদী সম্পর্কে স্লাইড গুলো দেখে তোমাদের একটু জানাই দিব আর কি। মানে এশিয়ায় খুব সম্ভবত 4-5টা নদীর থেকেই সব নদী তৈরি হয়েছে, সেটারই আর কি ডিটেলস আমি একটু হালকা বুঝাই দেবো। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সহ সব জায়গায়। তোমরা ভ্যালি বোঝো? স্যার উপত্যকা, ধরো দুইটা দুইটি পাহাড়ের পাহাড়ের মাঝখানে, মাঝখানে সমতল স্থান। মাঝখানের অংশ মানে স্যার ফাঁকা অংশ। মানে এই অংশগুলো থাকে যেসব জায়গার, সেসব জায়গা দিয়ে কোনো এক যুগে পানি প্রবাহিত হয়েছিল। তো তোমার দুবাইয়ের যে বাদশাহ, দুবাইয়ের কিন্তু ডেভেলপমেন্টটা এইভাবেই হয়েছে। সে যখন প্রথম দুবাইয়ের ডেভেলপমেন্ট করবে, তো তখন সে চিন্তা করতেছে যে আমাদের তো তেল আছে, কিন্তু তেল যদি শেষ হয়ে যায় তখন আমরা কি করব, আমাদের তো আগাইতে হবে। তো তখন তারা ভাবলো যে এই মরুভূমিতে কিভাবে টুরিস্ট স্পট বা কিছু বানানো যায়। প্রথম তার মাথায় বুদ্ধি আসলো যে আমি ট্যাক্স ফ্রি করবো। এখন কথা, ট্যাক্স ফ্রি করলেও মরুভূমিতে মানুষ আসবে কেন, এখানে কিসের ব্যবসা হয়? তখন সে অবজার্ভ করলো যে প্রত্যেকটা জায়গায় ভ্যালি আছে খুব বেশি, তার মানে এখান থেকে কোনো এক সময় পানি প্রবাহিত হয়েছে। তো এইটার উপর ভিত্তি করে সে বিশ্বের বেস্ট বেস্ট কনসালটেন্ট, বেস্ট বেস্ট প্ল্যানার সবাই ডেকে এই পানির সোর্স বের করছে আগে, যে কোথা দিয়ে আমরা পানি আনতে পারি। তারপরে সেই দুবাই বিল্ডিং করছে। মানে একটা বড় শহর চলতে কিন্তু ভয়ঙ্কর লেভেলের পানি লাগে। তুমি কিন্তু দিনে 1000 লিটারের মতো পানি নষ্ট করো, টের পাও? সারাদিনে ব্রাশ করো, মুখ ধো, খাও, অন্তত 1000 লিটার পানি তুমি নষ্ট করো সারাদিনে। 1000 লিটার তো হওয়ার কথা না। আমরাও তাই স্যার ভাবতাম, একবার মানে তুমি যদি, বলছিলেন শ্যাম্পু ফ্যাক্টরি। মানে ওয়াটার ইন্ডেক্স যেভাবে ক্যালকুলেট করে, সেভাবে যদি ক্যালকুলেট করো তাহলে ডেফিনেটলি তুমি নষ্ট করো। স্যার আমার গোসল করতে প্রায় 30 লিটার পানি লাগে। মানে তুমি চিন্তা করো, একটা বালতি, অন্তত 2 বালতিতে যদি গোসল করো, দিনে 2 বার করো, মানে 4 বালতি পানি। 4 বালতি পানি মানে এনে তো 100 লিটার হয়ে গেল। ব্রাশ করো 2 বার, ব্রাশ করো, মুখ ধো, হাত ধো, খাবারে পানি দাও, সবকিছু মিলাই যদি হিসাব করো 1000 লিটার চলে যাবে। যাই হোক, তোমরা এটা গুগল করলেই পাবা, দেখবা যে আরো বেশি নাকি। দেখো, আচ্ছা, 2 ভাগে ভাগ হয়ে মেঘনার 2টা নাম হয়েছে মেঘনা দিয়ে, তার মানে একটা হয়েছে সুরমা আর একটা হয়েছে কুশিয়ারা। আচ্ছা, সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়ে মেঘনা নদীর নাম ধারণ করছে? আচ্ছা, এই মেঘনা আর মানে মেঘনা দিয়ে হয়েছে সুরমা আর কুশিয়ারা, আবার এই সুরমা আর কুশিয়ারা মিলিত হয়ে আবার মেঘনা নাম ধারণ করছে কোথায়? ভৈরব বাজারের নিকট। মানে ওই দুইটা আবার ঘুরে ফিরে যে কি মেঘনার সাথে মিলিত হয়েছে এখানে। আচ্ছা, কালনী কোথায় পুনরায় মেঘনা নাম পাইছে পুনরায়? ওটা হলো ভৈরব বাজারের নিকট। মেঘনা নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে, মানে শেষ কোথায় যে সব ইয়ে হয়েছে। মেঘনা নদীর পুরাতন ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে কোথায়? ভৈরব বাজারে। এই ভৈরব বাজারটা মনে রেখো ভালো করে। আচ্ছা, কর্ণফুলী নদীর প্রধান উপনদীগুলোর নাম হলো কাসালং, হালদা ও বোয়ালখালী। পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয়ের পর্বতমালা গঙ্গোত্রী হিমবাহ স্যার থেকে। গঙ্গা ওখান থেকে না, গঙ্গার থেকে। হ্যাঁ, গঙ্গা, গ্যাঙ্গাট্রিক গ্লাসিয়ার আমরা এটা বলতাম, মনে করছেন? গঙ্গোত্রী হিমবাহ আর কি, ওই পাহাড় দিয়ে উৎপন্ন হয়েছে মেনলি গঙ্গা। সে গঙ্গা এখানে এসে হয়েছে পদ্মা আর কি। আচ্ছা, যাই হোক, এবার তোমাদের অ্যাটেন্ডেন্সটাকে নিয়ে পরে লেকচারে যায়। স্যার স্যার যুক্তরাষ্ট্রের
প্রতি মানুষ একজন মানুষের প্রায় দিনে প্রায় 6,800 লিটারের চাইতেও বেশি পানি ব্যবহার করে। কি মিলছে আমার কথা? 1000 বলছি তো যেতে গেল সবাই। একটা শ্যাম্পু তোমাদের কখনো আমার বলাই ছিল নাকি আমি জানি না, এই যে শ্যাম্পু ইউজ বলছেন। করো না তোমরা, বলছিলাম? আরেকবার বলেন। ক্লাসে দেখছি। মানে ধরো একটা শ্যাম্পু বানাচ্ছে, ধরো 1 লিটার শ্যাম্পু, এই 1 লিটার শ্যাম্পু হইতে দেখা যায় যে তোমার প্রায় 100 লিটার পানি লেগে যায়। তো এইগুলো কিন্তু অনেক পানি নষ্ট করে, এই কারণে পানিটা সার্কুলেট করাইতে হয়। আচ্ছা যাই হোক, আসো। স্যার এই পানিগুলো কি আবার ফিল্টার করা যায় না? এই কারণে তো এই তোমার ইটিপি লাগাইতে বলে ইন্ডাস্ট্রিতে, কিন্তু ওরা তো লাগায় না, যেদিন যেদিন সরকার আসে সেদিন সেদিন ইটিপি অন করে দেয়। কেন স্যার, ওটা আচ্ছা কি অনেক খরচ? হ্যাঁ, ব্যয়বহুল। আমারই মনে আছে, মানে ইটিপি নিয়ে মাঝখানে খুব চাপ বেড়ে গেছে। তো আমাদের খুলনার রূপসার এখানে একটা ইন্ডাস্ট্রি, ওরা আমারে বলতেছে যে আপনারা আমাদের একটা করে দেন, 28 লাখ টাকা দেবো, 2টা ইটিপি করে দিতে হবে। আমি বললাম যে আমরা এখনো এক্সপার্টিস লেভেলে যাইনি, আপনি একটা কাজ করেন যে প্রফেশনালের সাথে কথা বলেন। যে হোক, ওটা খুব বড় কোনো কর্মচারী ছিল সে না, মানে ছোট কেউ হয়তো শুনছে, তাই আমাদের বলতেছিল আর কি। তো ইটিপি বানাইতেও যেমন খরচ, ইটিপির মেনটেন্যান্সও খরচ, কারণ কেমিক্যালটা পিউরিফাই করে পানি ছাড়বে, এটা বেশ বড় বিষয়। তো ওরা ওই সরকার যেদিন আসে ইটিপি বিল্ড আপ করে রাখে, ওই সরকার যেসব দিন আসবে ওই সব দিন ওটা এইভাবে স্বাভাবিক ডাইরেক্ট ফেলায় দেয় নদীতে, এই কারণে তো নদীগুলো বেশি কারণ খরচ। তার কেমিক্যাল একটু কম বেশি হইলেই একদম অনেক মানুষের জীবন শেষ হয়ে যাবে। মেনলি মাছ মরে যাচ্ছে, এটা তো আর ওরা বুঝতেছে না। সমস্যা নাই, বাঙালি সব টের পাবে নিয়ে একবারে। আচ্ছা, স্যার প্রথমে আসি। মানে স্যার আর বাংলাদেশে এমন একটা অবস্থা, যতক্ষণ না মানুষের কিছু হবে ততক্ষণ মানুষ সিরিয়াস না, এবং একদম মৃত্যুশয়ী অবস্থায় যে মনে হয় এখানে সিরিয়াস হবে না, ওরা ব্যবসা করে যাবে, যে অবস্থা। জি স্যার, বর্তমান মানুষ। আচ্ছা, শোনাস তো প্রথমে হলো কোনো কথা? ঈশান পাঠক, অ্যাটেন্ডেন্স নিয়ে নিই একটু। ঈশান পাঠক, ঈশান পাঠক, রিয়াদ আল মাহমুদ, মাইনুল ইসলাম ইয়াসিন, আব্দুল্লাহ আকিব। আমার প্রেজেন্ট কথা শোনা যায়? স্যার, প্রেজেন্ট ইসতিক আল তোয়েব, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। মাইনুল ইসলাম ইয়াসিন নাই না? ইয়েস স্যার, আছি স্যার। আচ্ছা, আরাবি মুতাসিম ভুইয়ান, ইয়েস স্যার। এরা good. আদিল নাই, আদিল আসো? নাই। তাসনিম তাবাসসুম, Yes, নুদরাত sir. নাওয়ার, নুদরাত নাওয়ার, নাইমা ইসলাম নেহা, প্রেজেন্ট স্যার। মুনিম মহিউদ্দিন, Yes, sir. স্যার নাইম আসলাম এমএনসি নেহা মালিক। প্রেজেন্ট। আচ্ছা আচ্ছা, দিছি, আমি তোমার সাথে কথা বলছি, এবার মনে আছে, তাসনিম তাবাসসুম ও দিছি, মনে আছে। আচ্ছা, এমএসটি মালিহা, নাজা নুজাত খান, প্রেজেন্ট স্যার। জারিফ শারিয়ার মাহিম, মাদি হাসান মারজান, অর্ণ বিশ্বাস, আরাফ আবিদ, মেহরাব হোসেন মিশাত, আনিকা ফাতেমা, Present, sir. আব্দুল্লাহ নাহিন, আজমিনা বিনতে ইরফান, তাসমিয়া এ জান্নাত। এই কি ব্যাপার, ক্লাসে কেউ নাই নাকি? এ কি হচ্ছে? কেউ অ্যাটেন্ডেন্স দাও না কেন? তাহমিদুল ইসলাম, Present, sir. আচ্ছা, মাহমুদুল্লাহ, সাফওয়ান আল ইব্রাহিম, ফারহান ইশরাক, মসিনা মরিয়াম, আদিবা হাসান, রিয়ান, প্রেজেন্ট স্যার। আসাদুল্লাহ গালিব নাই, সুমাইয়া, প্রেজেন্ট স্যার। মোস্তফা তাজওয়ার, Yes, sir. ইয়োশা হাসনাত ওয়াফি, Yes, sir. রিফান জাহান রিদা,
আয়ান মাহতাব। প্রেজেন্ট স্যার। আ- আচ্ছা, কে অ্যাটেন্ডেন্স দিল, আয়ান মাহতাব না রিদা? মানে কেবল কে অ্যাটেন্ডেন্স দিল, আয়ান মাহতাব না রিদা? কেউই দেয়। আচ্ছা, আহনাফ ফারহান মোহাম্মদ আলভি, ইয়েস স্যার। ইমামিন মুবিন Yes, রশিদ, sir. মুকিবুল হাসান ফাহিম, ইয়েস স্যার। মার্জিয়া ইউসুফ ফাতিহা, Present, sir. আহনাফ তাজওয়ার খান রোশান, আব্দুল্লাহ ফারাবি, ইয়েস স্যার। রুহিত রহমান, ইয়েস স্যার। মেজামিন আল অ্যারাবিয়া। আমি হলে ফাতিহা আর অ্যারাবিয়ারে মিলাই ফেলাই। মেজামিন আল অ্যারাবিয়া। আচ্ছা, আজমাইন আনসারি আদিল, প্রেজেন্ট স্যার। সারা মেজাবিন সাবা, মেহেদি মাসনুন, আকান্ত চৌধুরী, ইয়েস স্যার। জয়সুর রহমান, ইয়েস স্যার। আফনান হক অদ্র, আফনান হক অদ্র, স্যার রেকর্ডের ক্লাস থেকে স্যার। আচ্ছা আমি বকা দিছিলাম শুরুতে, রেদওয়ান আহমেদ না কি নাম, এই ছেলেটা কই আছে এখনো ক্লাসে? জি স্যার আছি। বাবা তোমার রোল কত, তোমার অ্যাটেন্ডেন্স কি দিছি? না স্যার। আচ্ছা তোমার নামও তো নাই, তুমি একটু বলো তো তোমার রোল কত বাবা? স্যার আমি নতুন ভর্তি স্যার। ও, আজকেই ভর্তি হয়েছো? না স্যার কয়েকদিন হলো, ছুটির আগে। ও, তোমার নাম এখানে নাই কেন, রেদওয়ান আহমেদ? আচ্ছা তুমি কি আবার কষ্ট হয়েছো নাকি তোমার বকা দেওয়া হয়েছে তাই? না স্যার, স্যার আমি এটা খেয়াল করিনি, এটা আমার অটো টিপা পড়েছিল, তখন স্যার চেঞ্জ করতে যে এটা হয়ে আচ্ছা গেছে। যাই হোক, ব্যাপার না, ওটা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। যাই হোক, তোমরা হলো, তুমি একটু শরীফুল স্যারের সাথে কথা বলো, বলে ওনার কাছ থেকে শুনে নিও যে হলো তোমার নামটা অ্যাটেন্ডেন্স শিটে নাই কেন, এটা যদি ইনক্লুড করে, ঠিক আছে? আমাকে নতুন ব্যাচে দেওয়ার কথা আছে স্যার। মানে তুমি 8 কি, তারিখ থেকে নতুন ব্যাচে দেওয়ার কথা। ও 8 তারিখ থেকে নতুন ব্যাচে দিবে তোমার? মানে এটা তুমি কি, বলেছিলেন উনি। মানে তুমি কি ইংলিশ মিডিয়ামের? না স্যার বাংলাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি একটু শরীফুল স্যারের সাথে তো কথা 8 তারিখে দিবে। আচ্ছা ঠিক আছে, কালকেই তো 8 তারিখ। আচ্ছা লুসাইতে কেউ গেছো নাকি এখানে? আচ্ছা স্যার কর্ণফুলী, লুসাই কর্ণ স্যার। কর্ণফুলী নদীর, লুসাইটা একটা পাহাড় আর কি, বুঝছো? তো কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে এই আসামের লুসাই পাহাড় থেকে। আচ্ছা, করতোয়া নদীর উৎস কোথায়? সিকিম রাজ্যের পার্বত্য অঞ্চলে। সিকিম কিন্তু অনেক সুন্দর। স্যার স্যার আপনি গেছেন? বাড়ির আমি পাশে। যাইনি, আমি রিলস দেখছি প্রচুর, খুব ভালো লাগে আর কি। স্যার বলো। বর্তমান নদী আমাদের বাড়ির পাশেই স্যার। তোমার বাসা রংপুরে না? জি স্যার। আচ্ছা, তোমাদের তো এখানে কৃষি খুব ভালো হয়, কৃষি মানে যে কোনো ফলন, মাটি খুব উর্বর। ওরা ওটা দিনাজপুরে, সরি, তোমাদের ওইদিকে হলো তামাক ভালো হয় নাকি? জি স্যার। স্যার আমার দাদি বাড়ির ওদিকে কয়েকটা তামাকের ক্ষেত আছে স্যার। একটা দেশের জিনিস দেশের থেকেই হোক, বাইরের থেকে অ্যাটলিস্ট না আসুক, খুব খারাপ জিনিস। আচ্ছা, সাঙ্গু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? বাংলাদেশ ও মায়ানমারের যে সীমান্তে অবস্থিত আরাকান পর্বত, ওইখান থেকে হয়েছে। অথচ স্যার ওই এটা আরাকানের, স্যার আর নেই স্যার, ওখানে রোহিঙ্গারা থাকে স্যার। বাবা বলো। স্যার বলতে গেলে তো তাইলে মেঘনাও যে অন্য দেশ থেকে আগত, তারপরে হচ্ছে আপনার এগুলা অন্য দেশ থেকে আগত, মানে উৎসটাই তো অন্য দেশে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা একটা কাজ করো, আমারে আগামী শুক্রবারে কেউ একজন একটু মনে করাই দিও যে স্যার আপনি নদীর উৎস নিয়ে আমাদের একটু বলতে চাইছিলেন, বুঝছো? আমি তোমাদের নেক্সট যখন রবিবারে ক্লাস নেব, এই নদীগুলো একটু ম্যাপ আকারে দেখাবো। মানে অল্প কিছু নদী, ওইটা দেখলে বুঝে যাবো যে বাংলাদেশের মেইন জিনিসটা হচ্ছে কিভাবে। আমি আরেকটু ডিপ খুঁজবানি, তো এত বছর আগের ফোল্ডার খুঁজে পাওয়া কঠিন। তারপর আমি খুঁজবো নি, মানে অ্যাটলিস্ট নদীর উৎপত্তিটা কোথায় হয়েছে ওটা বুঝাই দিতে পারলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি।
আচ্ছা, এই আরাকানে হলো আমাদের ওই রোহিঙ্গারা থাকে আর কি। ওরা তো আর রোহিঙ্গা না, আরাকান হলো ওদের রাজ্যের নাম, ওদের বলে হলো রাখাইন, সেটাই হয়ে গেছে এখানে এসে রোহিঙ্গা। কিন্তু ওরা কিন্তু মুসলমান জাতি আর কি। ফেনী নদীর উৎস হলো ভারতের পার্বত্য ত্রিপুরা পাহাড়ের, ত্রিপুরা পাহাড় থেকে ফেনী নদীর উৎস হয়েছে। এবং একমাত্র জেলা হলো ফেনী, যেটা স্যার আপনার কথা শোনা যায় না। স্যার আপনার নেট প্রবলেম হয়েছে, শোনা যায় না, আবার বলবেন? স্যার আপনি একদম ফ্রিজ হয়ে আছেন স্যার। হয়েছে সাঙ্গু দিয়ে। স্যার আরেকবার স্যার বলবেন, আবারও বলেন আপনার নেট আপনার প্রবলেম ছিল? নেট প্রবলেম। স্যার ফেনী থেকে আবার শুরু করেন স্যার। স্যার লিভ নিয়ে নিছে। নেট খারাপ। ক্লাস কি শেষ? না স্যার এর নেট প্রবলেম। হ্যালো, ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার। এখন বলেন। স্যার কি হইলো আমি কিছু বুঝলাম না, হঠাৎ করে এটা শর্ট করলো, হাতে আমার একটা ভালোই শর্ট করছে, সব অফ হয়ে গেল। তোমাদের রিসেন্টে কি দেখাইছে? ডিসকানেক্টেড? ইয়েস স্যার, আপনি বেরিয়ে গেছেন। স্যার আবার স্যার আছেন?
Net problem. তোমরা কি আমার কথা শুনতে পাচ্তেছো? ইয়েস স্যার। স্যার এখন ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, কিসে কানেক্ট করছে জানি না, যাই হোক যাতে হোক কানেক্ট হয়েছে। স্যার এখন খাগড়াছড়ি, থেকেও লাভ নাই, 2 মিনিটের আছে। আচ্ছা যাই হোক, স্যার আপনি কি পিসিতে ক্লাস করাচ্ছেন? আবার চলে আরে ভাই কেউ কথা বললো না, বারবার ফিজিক্স। বলো। হ্যাঁ আব্দুল্লাহ, কি বলো? স্যার ক্লাসের লাস্টে একটা কথা বলবো আমি স্যার। আচ্ছা বলো, তুমি এখনই বলো। স্যার এটা টপিকের বাইরে স্যার। ক্লাস তো শেষই প্রায়। আচ্ছা, বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদীগুলো কি কি? এটা হলো, একটা হলো আড়াই, আর একটা হলো মহানন্দা। ঠিক আছে, স্যার আত্রাই। বাংলাদেশে আত্রাই। স্যার আত্রাই। বুঝতে পারছি। আচ্ছা, আত্রাই, আত্রাই আর মহানন্দ। আচ্ছা, আহ গেল। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রটা হলো কাপ্তাই চট্টগ্রাম, যেটার নাম হলো, আমরা পড়লাম যে ওই সময়, পানি বিদ্যুৎ কেন্দ্র। ওইটার কথা এখানে বলা হচ্ছে আর কি। পানি দিয়ে আর কি বিদ্যুৎ উৎপন্ন করে স্রোতের মাধ্যমে। আচ্ছা, দেশের 200 কিলোমিটার বা তার বেশি দৈর্ঘ্যের নদীর সংখ্যা হলো 14টা টোটাল। আর বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা হলো একটা, পদ্মা বা গঙ্গা আর কি। আচ্ছা, কোন নদীটি একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে? রূপসা, রূপলাল সাহার নামে রূপসা করা হয়েছে। তাই রূপলাল সাহাটা কে ছিল, কেউ জানো নাকি? আমার জানা নাই তাই বলতেছি। স্যার উনি কি খুলনার ছিল নাকি? স্যার নামটা আবার বলেন। রূপসা হলো আমাদের খুলনার। এখন রূপলাল সাহা কে ছিল আমি জানি না আসলে। স্যার যে আমি হবে জানি কি, রূপসা খুলনা, কিন্তু উনি কি হচ্ছে খুলনার বাসিন্দা ছিল? খুলনার বাসিন্দা না হইলে ওনার নাম দেবে কেন? খুলনা বাগেরহাট টাগেরহাটেরই হবে পাশে। আচ্ছা, যমুনা নদীর পূর্ব নাম কি ছিল? চোনাই নদী। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম ছিল কি? দোলাই নদী। আচ্ছা, ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি ছিল? লোহিত নদী। ফোন কই? মানে ফোন আমার, হ্যাঁ ফোন দেবার। আচ্ছা, এগুলো প্রত্যেকটা নদীর পূর্ব নাম। আচ্ছা, পদ্মা নদীর পূর্ব নাম হলো কর্তিনাশা। বুড়িগঙ্গা নদীর, আচ্ছা বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী হলো শাখা নদী। বলো। স্যার হ্যালো, এই স্যার রূপলাল সাহার ইয়া তথ্য খুঁজে বের করছি স্যার। বলো, আমরা একটু জানি এটা। স্যার রূপলাল সাহা হচ্ছে একজন লবণ ব্যবসায়ী, যিনি একটা ইয়া ভৈরব আর হচ্ছে কাজীবাছা নদীর সংযোগকারী একটা খাল খনন করছিল, যার নাম তিস্তা নদী। আচ্ছা, তাহলে ঠিক আছে, লবণ হওয়ার কথা, কারণ আমাদের এদিকে লবণ, সিল্ক, এই ব্যবসাগুলো চলতো, মাছের আড়ত, মানে সিল্ক অনেক আগে হারাই গেছে, বাট লবণ, মাছের আড়ত এইসব হলো খুব থাকতো। তোমরা মনে হয় এশা সিদ্দারের নাম শুনছো, খুলনার একজন খুব বিখ্যাত সন্ত্রাসী ছিল ওই সময়। তো ওই ঈশা সিদ্ধার মানুষ মেরে এই বরফ কলে রেখে দিত, তারপরে লবণের তলায় কোন লাশ থেকে গেছিল সেটা ধরা গেছিল একবার। তো এইসব কাজ করতো। যাই হোক, ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম হলো যমুনা। পর্যন্ত থাক। আমার একটু স্যার সুপ্রভাত, যে পড়া কোনো একজন শেষ মনে হলে করাই দিল, আমিও একটা সুপ্রভাত। কথা বলবো। বলো বলো। স্যার ছোটবেলায় সবসময় আম্মু আব্বুরা বলতো যে যখন নতুন ব্রিজ তৈরি হয় না, তখন নাকি ছেলে ধরা নিয়ে আমাদের মাথাটা কেটে ওটাতে দিয়ে ব্রিজ বানায়। এটা কি আসলেই সত্যি? এখনো বিশ্বাস হয়? Absurd কথা। মানে এই জিনিসটা আমাদেরও ছোটবেলায় বাবা মা বলতো, বাট এটা একটা মিথ আর কি। কোনো ব্রিজ বানাইতে মানুষের মাথা লাগে না, এটা একটা মিথ। আর এই জিনিসটা পলিটিক্সে ইউজ করে, ধরো একটা ব্রিজ হইতে দেবে না কোথাও, তো তখন এই কাজটা করতো কি, যে ওইখানে ব্রিজ স্যার বানাইতে দেবো না, একটা গুজব ছড়াই দিয়ে যে বাচ্চাদের মাথা কেটে নিয়ে নিচ্ছে। তো এরকম সময় দু একটা, এই কি, তো এরকম সময় দেখা যেত যে
অনেকগুলো বাচ্চা ধরো মেরে ফেলাইছে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে মানে পদ্মা নদী যখন হয়েছিল তখন একটা ভিডিও বাইরেছিল যে এই যে গলা এই যে ছেলেদের নিয়ে যে গলা কেটে ওইখানে দেয়, ওখানে নাকি নিচে একটা রাক্ষস আছে, সেটা নাকি খায়, নাহলে নাকি ব্রিজ করতে দিবে না। আচ্ছা এই জিনিসগুলো কি বললাম তোমাদের, first এ বললাম আমি কোনো ব্যাকগ্রাউন্ড না জেনে কিন্তু বললাম মিথ। এই জিনিসটা কি হইতো ছোটবেলায় বাবা মা আমাদের বলতো, কারণ এই জিনিসগুলো ইচ্ছা করে প্রচার করা হয়তো। ধরো তোমার একটা ব্রিজ বানানো, তো কখন দেবে, যখন তুমি টাকা দিবা। তো তখন কি করলো, বললো যে 2-3টা বাচ্চা মেরে ফেলাইলো। এখন কি হবে, একটা গুজব ছড়াই গেল যে এই বাচ্চাদের মাথা দিয়ে ব্রিজ বানাচ্ছে, তাহলে ব্রিজ বানানো থামাইতে হবে, আন্দোলন করো সবাই। তো এই হলো সিস্টেম, এটা হলো একটা রাজনীতির খেলা, এরকম কোনো বাস্তব ঘটনা নাই। ঠিক আছে, শুক্রবারে আমার অবশ্যই মনে করাই দিও, কেন যে কোনো একজন। হ্যাঁ আব্দুল্লাহ কি বলো। স্যার আজকে একটু 9:48-এর পরে আকাশের দিকে একটু তাকায়েন, চাঁদের দিকে। একটু ঘটনাটা বলেই ব্যাকগ্রাউন্ডটা। স্যার একবার একটা ভিডিও দেখছিলাম যে আজকে নাকি অনেক কিছু হবে। স্যার আর আজকে এই জগৎ স্যার স্যার কি জানি ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখছিলাম 32%, স্যার 32% বেশি উজ্জ্বল, আর হচ্ছে একটু গোল্ডেন আর হচ্ছে অরেঞ্জ কালারের মিক্স থাকবে। স্যার আপনি ব্লাড মুন দেখছেন? আচ্ছা এত কিছু দেখিনি আজকে, তোমরা বলছো। তো বাবারা তাহলে থাকো, ঠিক আছে, ইয়েস আল্লাহ স্যার। হাফেজ। আসসালামু আবার আলাইকুম। নেক্সট স্যার ক্লাসে আসসালামু ফ্রাইডে আলাইকুম। মাস্ট মনে করে দিও। স্যার এরপর কি ক্লাস হবে? 9:04 বাজে, এখন আবার কিসের ক্লাস?